হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমি তোমাদের এই লকডাউন স্পেশাল অনলাইন ক্লাস যেটা নিয়েছি তাতে তোমাদের চ্যাপ্টার যেটা অধ্যায় বেছে নিয়েছিলাম হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস। ইতিমধ্যেই তোমাদের 7টা ভিডিও আপলোড করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে তোমাদের যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারের শেষ ক্লাস, এবং আজকেই সেটা শেষ হয়ে যাবে। এবং সেখানে আলোচ্য বিষয় হচ্ছে হ্যালো অ্যারিনসের রাসায়নিক ধর্ম। আলোচ্য বিষয় হচ্ছে হ্যালো অ্যারিনস অ্যারিনসের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যারিনস, এই সম্পর্কে আজকে পাঠদান করতে চলেছি। প্রথম তোমাদের আজকে যে বিষয়টায় আলোকপাত করব সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন সম্পর্কে তোমাদের আলোচনা করেছি এর আগে, SN1 SN2। হ্যালো অ্যারিন সমূহ এই বিক্রিয়ায় সক্রিয়তা খুব কম দেখায়, অর্থাৎ ঘটে না বলেই চলে এই বিক্রিয়া। এবং সেটা কেন, কারণটা কি যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কম সক্রিয় কেন? এখন যদি আমি হ্যালো অ্যারিনসের গঠন দেখি, হ্যালো অ্যারিনসের গঠন যদি দেখি, অ্যারিনস, তাহলে দেখবো যে এর গঠনটা হচ্ছে C6H5X, অর্থাৎ বেনজিন রিং এর সঙ্গে হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে। X = ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা তোমরা জানো। এবং এই যে হ্যালোজেন পরমাণু, যেমন ধরো একটা অ্যাজ ফর এক্সাম্পল এই ক্লোরোবেনজিনকে দিয়ে শুরু করি। এখানে ক্লোরোবেনজিন, এখানে Cl, এখানে তার বন্ডিং এ এখানে তিনটে লোন পেয়ার অফ ইলেকট্রনস থেকে যায়, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, LP লোন পেয়ার অফ ইলেকট্রনস বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য কি করে, এই বেনজিন বলয়ে ক্লোরিন পরমাণু যে পাই ইলেকট্রন আছে তাকে বিকর্ষণ করে। অন্য কথায় বলতে গেলে যে ক্লোরিন তার ইলেকট্রনকে বেনজিন বলয়ে প্রবেশ করায় এবং রেজোনেন্স গঠনে সাহায্য করে, অর্থাৎ রেজোনেন্স প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আমি রেজোনেন্স যদি গঠনগুলো লিখি, তাহলে পাই ইলেকট্রন এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর, 1 2 এর মাঝে পাই ইলেকট্রন আছে, এটা স্প্লিট করে যদি 2 নম্বরে আসে, মানে এই 1 নম্বর কার্বন যখন পজিটিভ চার্জ পায়, এই পজিটিভ চার্জকে প্রশমিত করার জন্য এই লোন পেয়ার অফ ইলেকট্রন যদি এখানে আসে দিয়ে দ্বিবন্ধন তৈরি করে, অর্থাৎ এটা যদি 1 নম্বর গঠন হয়, 2 নম্বর গঠনটা আমরা এভাবে লিখতে পাচ্ছি। আরেকবার ব্যাখ্যা করে তোমাদের বলে দিচ্ছি, এটা তোমরা 11 এর ওই চ্যাপ্টারগুলো দেখবে, ওখানে পাবে। তো এখানে 1 থেকে 2 এ আসছে পাই ইলেকট্রন ভেঙে, তার মানে এখানে পজিটিভ হচ্ছে, মানে এটা নেগেটিভ হবে। সেই পজিটিভকে প্রশমিত করতে হলো এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোন, মানে এখানে একটা পাই বন্ধন তৈরি হলো এবং ক্লোরিন এখানে প্লাস ক্যারেক্টার পেল, কারণ এখানে ইলেকট্রনের তার ঘাটতি হলো। এবং এই দুটো ডবল বন্ড যেমন ছিল, দ্বিবন্ধন যেমন ছিল, এখানে একটা রইল। এটা 2 নম্বর রেজোনেন্স গঠন। এরপর এই পাই, এই নেগেটিভ চার্জ 3 এবং 4 এর মাঝে যে পাই ইলেকট্রন আছে, পাই বন্ধন আছে, তাকে বিকর্ষণ করবে। তার ফলে কি হবে, ওই 3 4 এর মধ্যে যে ডবল বন্ডটা আছে পাই বন্ধন, সে এসে 3 থেকে 4 এ আসবে, তার মানে 3 নম্বর কার্বন পজিটিভ চার্জ হবে, আর এই নেগেটিভ চার্জ এসে সেই পজিটিভ চার্জকে প্রশমিত করবে। অর্থাৎ এখানে 3 নম্বরের যে গঠনটা আমরা পাবো সেটা হচ্ছে Cl যেমন ছিল পজিটিভ চার্জ, এটা হবে নেগেটিভ, আর এখানে একটা ডবল বন্ড হবে, এই একটা ডবল বন্ড হবে, দ্বিবন্ধন। আবার এই 4 নম্বরে যে নেগেটিভ চার্জ, সে 5 এবং 6 এর মধ্যে যে ডবল পাই বন্ধনটা আছে, ডবল বন্ডের যে পাই বন্ধন, তাকে বিকর্ষণ করবে। তাহলে 5 থেকে 6 এ কার্বনে এই ডবল বন্ড স্প্লিট করবে, মানে যাবে
তারপরে এখানে পজিটিভ চার্জ হবে, সেই পজিটিভ চার্জকে প্রশমিত করতে 4 নম্বর থেকে এখানে যে নেগেটিভ চার্জটা উৎপন্ন হয়েছিল সেখানে ডবল বন্ড তৈরি করবে, অর্থাৎ দ্বিবন্ধন তৈরি করবে। তার মানে আরেকটা রেজোনেন্স গঠন আমরা পাবো, সেটা হচ্ছে এখানে ডবল বন্ড প্লাস Cl যেমন ছিল এটা নেগেটিভ হলো, এখান থেকে গেল এখানে একটা দ্বিবন্ধন হলো এবং এখানে দ্বিবন্ধন ছিল। এটা হচ্ছে যে তোমার 3 নম্বর আর এটা হলো 4 নম্বর রেজোনেন্স গঠন। এবারে লাস্টলি এই পজিটিভ চার্জকে প্রশমিত করার জন্য Cl এর উপরে যে পজিটিভ চার্জ আছে সেই চার্জকে প্রশমিত করার জন্য দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন ওখানে যাবে এবং এই নেগেটিভ চার্জ অর্থাৎ 6 নম্বরে যে নেগেটিভ চার্জ আছে সে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। তার মানে আরেকটা আমরা রেজোনেন্স গঠন পাবো। সেই রেজোনেন্স গঠনটা হচ্ছে এটা যেমন ছিল আগে সেরকম আবার সেই পূর্বের অবস্থায় ফিরে গেল। এখানে একটা দ্বিবন্ধন হলো, এই দ্বিবন্ধন যেমন ছিল তেমন রইল। এটা হচ্ছে 5 নম্বর। এই 5টা আমরা রেজোনেন্স হাইব্রিড পেলাম বা রেজোনেন্স গঠন পেলাম, তার মধ্যে 3টা হচ্ছে চার্জ। এবং আরেকটা জিনিস দেখছি যে রেজোনেন্সের যে গঠন, এই 3টা চার্জ যে রেজোনেন্স হাইব্রিড অর্থাৎ 2, 3 এবং 4 নম্বর, এদেরকে যদি এই 3টে দেখি তাহলে সেখানে দেখব এখানে Cl বা CCl যে বন্ধন, CCl বা CX বলি, যদি এই Cl এর পরিবর্তে অন্য কোনো X থাকতো অর্থাৎ ব্রোমিন আয়োডিন থাকতো, তাহলে এখানে একটা দ্বিবন্ধন চরিত্র লাভ হয়। দ্বিবন্ধন চরিত্র অর্থাৎ এখানে ডবল বন্ড হয়ে যায়, সিঙ্গেল বন্ড থাকে না। যেমন CH3Cl অর্থাৎ মিথাইল ক্লোরাইড অর্থাৎ হ্যালো অ্যালকেন, তাদের ক্ষেত্রে এটা এখানে কোনোভাবেই CCl বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করতে পারে না। তারপরে এরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যেমন খুব সক্রিয় হয়, কিন্তু এর দ্বিবন্ধনের যে বন্ডটাকে ভাঙার জন্য অর্থাৎ বন্ধন বিয়োজন শক্তি, সিঙ্গেল বন্ড অর্থাৎ এক বন্ধনকে যে বন্ধন বিয়োজন শক্তি অর্থাৎ এক বন্ধনকে ভাঙার জন্য যে বন্ধন বিয়োজন শক্তি তার থেকে অনেক বেশি হয়। সেই জন্য হ্যালো অ্যারিনস যেগুলো হয় সেগুলো তাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা হ্যালো অ্যালকেনের যে সক্রিয়তা তার থেকে অনেক কম হয়। এটা একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, ব্যাখ্যামূলক প্রশ্ন, যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় হ্যালো অ্যারিনসের সক্রিয়তা হ্যালো অ্যালকেন অপেক্ষা কম হয় কেন। এরপর এই যে এফেক্ট অর্থাৎ এই যে রেজোনেন্সের যে এফেক্ট অর্থাৎ রেজোনেন্সের ফলে যে CX বন্ড হ্যালো অ্যারিনসের ক্ষেত্রে সেটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে, এর ফলে সে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। তারপরে কোন কোন রিঅ্যাকশন গুলো এখানে হয় না, যেমন ধরো যদি আমি এখানে C6H5X লিখি, C6H5X দিয়ে যদি এরকম ভাবে দেখায় যে কোন কোন বিক্রিয়ায় সেটা অংশ নিতে পারে না। যেমন ধরো প্রথমে যদি একটা নিউক্লিওফাইল বলি OH মাইনাস, KOH যদি দেওয়া যায় তাতে K প্লাস OH মাইনাস আছে, এই বিক্রিয়া এক্ষেত্রে হয় না। তারপরে যদি বলি শুধু এসা C6H5Y, C6H5Cl, C6H5Br এদের সাথে যদি অ্যামোনিয়া দিই, অ্যামোনিয়া আমাদের নিউক্লিওফাইল হচ্ছে যাদের লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, তারাও নিউক্লিওফাইল, নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াসের প্রতি তাদের অ্যাট্রাকশন আছে। এছাড়াও যদি বলি Cl মাইনাস সায়ানাইড গ্রুপ, সেটাও বিক্রিয়া হয় না এখানে, অর্থাৎ নিউক্লিওফাইলগুলোর সাথে বিক্রিয়া করে না। যদি বলি OR মাইনাস অর্থাৎ ও এর মাথায় মাইনাস আছে, অর্থাৎ এরকম যদি OCH3 মাইনাস অর্থাৎ মিথক্সি গ্রুপ বা OCH3CH3 এরা ইথক্সি গ্রুপ, এইসব গ্রুপের সাথে বিক্রিয়া করবে না, এখানে কোনো বিক্রিয়া হবে না। এছাড়াও C2H5OHAG যদি থাকে তার এরকম যদি বিক্রিয়া হয় ঘটবে না। যদি C6H6 অর্থাৎ বেনজিন এবং ACl3 যদি দেওয়া যায় সেক্ষেত্রেও বিক্রিয়া ঘটবে না। তাহলে এইসব বিক্রিয়াগুলোতে হ্যালো অ্যারিনস অংশগ্রহণ করে না, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াতে এর সক্রিয়তা অনেক কম। এই হচ্ছে গেল এর সক্রিয়তা অর্থাৎ হ্যালো অ্যারিনস গুলো সক্রিয়তা কমের কারণ বললাম এবং কোন কোন বিক্রিয়ায় অংশ নিতে পারবে না। এরপর আসছি প্রসঙ্গক্রমে যে ভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড বা ভিনাইল হ্যালাইড, যদি X হয় তাহলে ভিনাইল হ্যালাইড, X তো বারবার আলোচনা করছি আর বলছি না। এটাও কিন্তু এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে অংশ নেয় না। তার কারণ হচ্ছে এটাও রেজোনেন্সের অংশগ্রহণ করে, তার ফলে কি হয় এখানে যে ডবল বন্ড আছে, দ্বিবন্ধন আছে, তার যে একটা সিগমা একটা পাই ইলেকট্রনের দিকে স্প্লিট করে, তারপরে এখানে এখানে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ক্লোরিনের মাথায় যেগুলো আছে এই ইলেকট্রন এসে এখানে CCl দ্বিবন্ধন গঠন করে, অর্থাৎ এখানে হয়
এই পাই এখানে পাই ইলেকট্রন এখানে মাইনাস এটা প্লাস হয়েছিল, এই ক্লোরিনের মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সেটাকে ডবল বন্ড করার জন্য এই প্লাস প্রশমিত হয়েছে, অর্থাৎ সি এই যেমন আছে এখানে দ্বিবন্ধন ছিল, পাই বন্ধন ছিল যার জন্য এক বন্ধন আছে এবং এখানে ডবল বন্ড তৈরি হয়েছে, অর্থাৎ এখানকার যে সিএক্স বন্ড সেই বন্ডটা অর্থাৎ বন্ধনটা দ্বিবন্ধন চরিত্র লাভ করায় এবং একইভাবে ভিনাইল হচ্ছে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশ নিতে পারে না। আরেকটা প্রসঙ্গে আসি, SN2 বিক্রিয়াতে অংশ না নেওয়ার আরো কারণ আছে, যেমন ধরো SN2 বিক্রিয়ায় এই দুজনই অর্থাৎ হ্যালোঅ্যারিনস এবং ভিনাইল ক্লোরাইড বা ভিনাইল হ্যালাইড এরা অংশ নেয় না। এর আরেকটা কারণ হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি যে এরকম একটা কম্পাউন্ড বিআর মানে ব্রোমোবেনজিন, এটা হচ্ছে ব্রোমোবেনজিন এই যদি এখান থেকে ব্রোমাইড গ্রুপ বেরিয়ে চলে যায় মানে রিডিং গ্রুপ হয়, তাহলে এখানটা পজিটিভ ক্যারেক্টার লাভ করে এই কার্বনটা, এক নম্বর কার্বনটা, তখন যদি কোনো নিউক্লিওফাইল OH মাইনাস অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত পার্টিকেল যদি এখানে এসে অ্যাটাক করে, এটা অ্যাটাক করতে পারে না, কারণ এর যে নেগেটিভ চার্জ আর এখানে তিনটে পাই ইলেকট্রন আছে, মানে পাই ইলেকট্রনগুলো সিগমা ইলেকট্রনগুলো হচ্ছে ফার্মলি বাউন্ড থাকে মানে খুব দৃঢ়ভাবে বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু পাই ইলেকট্রনগুলো কি হয় লুজলি বাউন্ড থাকে, অর্থাৎ এদের দৃঢ়তা বেশি থাকে না, এরা ফ্লোটিং হয় এবং তার ফলে কি হয় এরা এই পাই ইলেকট্রন তিনটা এই নিউক্লিওফাইলকে এখানে বিকর্ষিত করে, অর্থাৎ এই এক নম্বর কার্বনে অর্থাৎ আমরা জানি SN2 তে কি হয় যেদিক থেকে বেরিয়ে যায় লিভিং গ্রুপ তার অপোজিট সাইড থেকে অ্যাটাক করে, এইজন্য একটা ব্যাক সাইড অ্যাটাক করা হয়, অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাকে বাধা দেয়, নিউক্লিওফাইলকে ব্যাক সাইড অ্যাটাকে বাধা দেয়, কে বাধা দেয় না পাই ইলেকট্রনগুলো বাধা দেয়, বিকর্ষণ বল এখানে ক্রিয়া করে, তারপরে এটা SN2 বিক্রিয়াতেও অংশগ্রহণ করতে পারে না। সেম অ্যাজ একইভাবে CH2 ডবল বন্ড CHCl অর্থাৎ ক্লোরিন এখান থেকে বেরিয়ে যায় লিভিং গ্রুপ হিসাবে, একইভাবে এখানে নিউক্লিওফাইল অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত কোনো আয়ন বা ইলেকট্রন সমৃদ্ধ কোনো যৌগ তারা এখানে অ্যাটাক করতে পারে না ব্যাক সাইডে, কারণ এখানে একটা দুটো বন্ড আছে ডবল বন্ড, তার মধ্যে একটা পাই বন্ড আছে, এই পাই ইলেকট্রনগুলো নিউক্লিওফাইলকে বিকর্ষিত করে, সেজন্য এটা একইভাবে SN2 বিক্রিয়ায় অংশ নিতে পারে না। এই যে SN2 আমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের কথা বললাম যে অংশ নিতে পারে না, অর্থাৎ সক্রিয় নয়, কারা সক্রিয় নয়, হ্যালোঅ্যারিনসরা সক্রিয় নয়, কিন্তু যদি দেখা যায় যে এখানে কিন্তু যদি হ্যালোঅ্যারিনস হ্যালোঅ্যারিনস যৌগে যেমন ধরো C6H5Cl এই যৌগটাতে যদি বেনজিন বলয়ে প্রতিস্থাপক হিসাবে ইলেকট্রন ড্রয়িং গ্রুপ বারবার আলোচনা করেছি, ইলেকট্রন যারা মানে নিজের দিকে টানে ইলেকট্রন ড্র করে তারা হচ্ছে মাইনাস ইনারটিভ এফেক্ট যুক্ত গ্রুপ, দ্যাট ইজ মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ যুক্ত থাকে, এফেক্ট যুক্ত গ্রুপ যুক্ত থাকলে এরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন রিঅ্যাকশনে অংশ নেয় বা সক্রিয়তা এতে দেখা যায়। এই বিক্রিয়াকে বলা হয় SNAR বিক্রিয়া, অর্থাৎ এটাকে বলা হয় অ্যারোমেটিক, AR মানে অ্যারোমেটিক, S মানে সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর কি, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এর মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা হয়, এটাকে বলা হয়, এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় কি বলা হয় SNAR অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন।
অ্যাজ ফর এক্সাম্পল তোমাদের বলি, এবং এটা এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে এই যে আমরা ইলেকট্রন ড্রয়িং গ্রুপ বা মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ এগুলো যদি আলোচনা করি, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল ইজি নাইট্রো, এই গ্রুপটা সম্পর্কে তোমরা জানো, নাইট্রো গ্রুপ বা এরকম ভাবে লিখি NO2, এই গ্রুপটা হচ্ছে ইলেকট্রন ড্রয়িং গ্রুপ, নিচের দিকে ইলেকট্রন টানে, মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ। সেই জন্য এই এই গ্রুপটা যদি উপস্থিত থাকে তাহলে দেখা যায় যে যেটা দেখছিলাম যে হ্যালো অ্যাডেন্স গুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই গ্রুপ উপস্থিত থাকলে কিন্তু তারা অংশগ্রহণ করে। এবং দেখা যায় যে যত এই গ্রুপের সংখ্যা বেশি হবে, বেশি সংখ্যায় যদি উপস্থিত থাকে তাহলে এই বিক্রিয়াগুলো, এই যে যৌগগুলো তাদের সক্রিয়তা আরো বেড়ে যায়। যেমন উদাহরণ দিয়ে তোমাদের যদি বলি তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবে। মানে এক নম্বর উদাহরণ তোমাদের দিই, এক নম্বর উদাহরণে দিচ্ছি। যেমন ধরো এরকম একটা যৌগ, এই যৌগটা প্যারা নাইট্রোক্লোরোবেনজিন বলতে পারো বা 4 নাইট্রোক্লোরোবেনজিন, 1 2 3 4, এখানে 4 নাইট্রোক্লোরোবেনজিন, 4 নাইট্রোক্লোরোবেনজিন বা প্যারা নাইট্রোক্লোরোবেনজিন বলতে পারো। একে যদি আমি এখানে বিকার দিই 15% NaOH দ্রবণ, এবং তারপরে এখানে যদি দিই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলুট HCl, তাহলে এই বিক্রিয়া ঘটবে, সেই বিক্রিয়াটা ঘটবে তোমার 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া ঘটবে এবং এখানে উৎপন্ন করবে, অর্থাৎ এখানে OH টা আসবে NaOH থেকে নিউক্লিওফাইল হিসাবে এবং ক্লোরিন বেরিয়ে যাবে, তারপরে ক্লোরিনের জায়গায় আসবে OH আর NO2 যেমন ছিল তেমনই থাকবে। অর্থাৎ এখানে একটা প্রতিস্থাপন হলো, ক্লোরিনের জায়গায় OH ছিল, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল বলতে পারো, প্যারানাইট্রোফেনল বলতে পারো, বা এর নাম 4 নাইট্রো, এটা 1 2 3 4 4 নাইট্রোফেনল বলতে পারো, 4 নাইট্রোফেনল। এই হচ্ছে যে আমরা যেটা বুঝলাম যে যদি কোনো ইলেকট্রন ড্রয়িং গ্রুপ মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ থাকে তাহলে কিন্তু হ্যালোঅ্যারিনস গুলো প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং এটা আরেকটা দ্বিতীয় কথা বলেছি যে যদি এই গ্রুপের সংখ্যা বাড়ে, ইলেকট্রন ড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়ে, তাহলে বিক্রিয়ার সক্রিয়তা, বিক্রিয়ার গতি আরো বেড়ে যায়, অর্থাৎ এরা সক্রিয় হবে, আরো সক্রিয়তা এদের বৃদ্ধি পায়। যেমন ধরো 2 নম্বর একটা উদাহরণ দিই, যদি এরকম যদি একটা কম্পাউন্ড থাকে, ধরো এখানে ক্লোরিন গ্রুপ আছে, এখানে অর্থো পজিশনে নাইট্রো আছে, এখানে প্যারা পজিশনে নাইট্রো আছে, অর্থাৎ এর 2 নম্বর 1 2 3 4 2 4 ডাইনাইট্রোক্লোরোবেনজিন 2 4 ডাইনাইট্রোক্লোরোবেনজিন। এই যৌগটাতেও যদি সেম বিকারক যোগ করি, এর 50% NaOH দ্রবণ এবং ডাইলুট HCl অর্থাৎ লঘু HCl দ্রবণ দিই, তাহলে এই বিক্রিয়াটা ঘটবে। এবং বিক্রিয়াটা ঘটবে, কিন্তু বিক্রিয়ার তাপমাত্রা এখানে ছিল 170 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 95 ডিগ্রি সেন্টিগ্রেড, 95 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বিক্রিয়ার সক্রিয়তা বেড়ে গেল, বিক্রিয়ার দ্রুততা বেড়ে গেল। এবং এখানে প্রোডাক্ট যেটা উৎপন্ন হবে, অর্থাৎ যেটা বিক্রিয়াত পদার্থ পাবো, সেটা হচ্ছে যে এটা যেমন Cl সাবস্টিটিউট হবে, এটা OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। এখানে যেমন নাইট্রো ছিল থাকবে, এখানে প্যারা পজিশনে নাইট্রো ছিল থাকবে, এখানে ডবল বন্ড যেমন পজিশন ছিল সেরকমই থাকবে। অর্থাৎ এটা নাম হবে 2 4 ডাইনাইট্রোফেনল, এই যৌগ উৎপন্ন হবে। 3 নম্বর যদি আরো উদাহরণ দিই, যে যদি তোমার 2 4 6, এই তিনটে পজিশনে যদি নাইট্রো থাকে 2 4 6, অর্থাৎ এখানে একটা বেনজিন রিং আঁকলাম, এখানে ক্লোরিন ছিল, এখানে নাইট্রো 2 নম্বর, এখানে নাইট্রো গ্রুপ 4 নম্বরে, এখানে 6 নম্বরে, অর্থাৎ তিনটে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে যে 15% NaOH এবং ডাইলুট HCl যেটা দিচ্ছিলাম ওটা দেওয়ার দরকারই নেই। এখানে বিক্রিয়ার বিকারক কেবলমাত্র যদি আমরা জল দিয়ে দিই তাহলে সেই বিক্রিয়া ঘটে এবং সেটা উষ্ণতাটাও কমে যায়, উষ্ণতাটাও সেখানে কমে যায়, অর্থাৎ এখানে জল দিয়ে দিলে বিক্রিয়া হয় এবং সেই উষ্ণতাটাও
অনেকটাই কমে যায়, সেটা হয়ে যায় বোধ হয় 45 ডিগ্রি সেন্টিগ্রেড বা এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘটে। 50 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এই বিক্রিয়া ঘটে এবং সেখানেও প্রোডাক্টটা হয়ে যায়, এখানে প্রোডাক্টটা হয়ে যায় সিএল এর জায়গায় ওয়েট এবং এটা হচ্ছে নাইট্রো, এখানে নাইট্রো, এখানে নাইট্রো যেমন ছিল তেমন, অর্থাৎ এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রো 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 ক্লোরোবেনজিন ট্রাইনাইট্রো ক্লোরোবেনজিন ট্রাইনাইট্রো ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন সেটা পর্যন্ত হয় 2,4,6 ট্রাইনাইট্রো ট্রাইনাইট্রো ফেনল। এই দেখলাম যে সক্রিয়তা ক্রমশ বাড়ছে। এরপর তোমাদের যে বিষয়টা আসবো ওই রাসায়নিক ধর্মেরই, এটা হচ্ছে যে হ্যালোঅ্যালিনসের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হ্যালোঅ্যালিনসের ইলেকট্রোফিলিক 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 প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় যদি হ্যালোঅ্যালিনসের ক্ষেত্রে দেখি আমরা, তাহলে দেখবো অর্থ প্যারা পজিশনে ঘটে। কেন ঘটে সেটাও রেজোনেন্সের সাহায্যে ব্যাখ্যা করে ঠিক করা যায়। যেমন ধরো তুমি ক্লোরোবেনজিন নিয়েছো, এখানে হ্যালোঅ্যালিনস বলতে ক্লোরোবেনজিন নিয়েছো, ক্লোরোবেনজিনে যেমন দেখালাম এখানে 3টা লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে। এটা আবার এইভাবে যদি আমি রেজোনেন্স দেখাই, এর আগে দেখিয়েছি আর ব্যাখ্যা করে বলছি না, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড Cl প্লাস হয়, Cl প্লাস হলো, এটা মাইনাস হলো, এখানে যেমন ছিল ছিল, আবার একটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আবার এটা বিকর্ষিত হলো, এখানে 4 নম্বরে আসলে, এখানে ডবল বন্ড তৈরি হলো, অর্থাৎ Cl যেমন প্লাস ছিল ছিল, যদি দুটো ডবল বন্ড হলো এটা মাইনাস হলো, আবার এটা এখানে গেল 6 নম্বর পজিশনে, এটা এখানে ডবল বন্ড তৈরি করলো, অর্থাৎ এটা Cl প্লাস এবং এটা মাইনাস, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড হলো, এটা হলো 3, এটা হলো 4 নম্বর রেজোনেন্স হাইব্রিড। এরপরে এই পাই ইলেকট্রন এখানে প্লাস কে প্রশমিত করতে গেল, আমি এদিক দিয়েও বলতে পারি, এটা প্লাস কে প্রশমিত করতে গেল, এখানে ডবল বন্ড তৈরি করলো, তার মানে এটা হয়ে গেল, এটা যেমন ছিল আগে তেমন হলো, এটা ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এটা 5 নম্বর। এরকম রেজোনেন্স হাইব্রিডগুলো আমরা পেলাম। তার মধ্যে এই 3টে 2, 3 এবং 4 এদের মধ্যে একটা হচ্ছে যে আণবিক ক্যারেক্টার আছে, এবং যদি দেখি যে 5টার মধ্যে 3টা হচ্ছে আণবিক ক্যারেক্টার, তার মানে পার্সেন্টেজটা হচ্ছে 60% এর মতো হচ্ছে এরকম আণবিক ক্যারেক্টার যুক্ত আমাদের রেজোনেন্স হাইব্রিড আমরা পাচ্ছি, যার মধ্যে দেখতে পাচ্ছি যে 2, 3 এবং 4 যদি স্টাডি করি তাহলে এখানে এখানে অর্থ পজিশন আর এটাই হচ্ছে অর্থ পজিশন, অর্থাৎ 2 এবং 4 হচ্ছে অর্থ পজিশনে নেগেটিভ চার্জ কার্বন আছে এবং 3 নম্বরে আছে প্যারা পজিশনে নেগেটিভ চার্জ। অর্থাৎ এই অর্থ এবং প্যারা পজিশনে যদি কোনো ইলেকট্রোফাইল আসে, মানে পজিটিভ চার্জ যুক্ত কোনো পার্টিকেল যদি আসে, তাহলে অর্থ এবং প্যারা পজিশনকে অ্যাটাক করতে পারে এবং সেরকম প্রোডাক্ট উৎপন্ন করতে পারে। এটা একটা উদাহরণ আমি তোমাদের অনেকগুলো দিতে পারি, একটা একটা করে তোমাদের বলছি। 1 নম্বরে যেমন ধরো আমরা এর আগে রিঅ্যাকশনটা পড়েছি, এর ক্লোরোবেনজিন, এর নাম আমরা জানি ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিনে যদি আমরা FeCl3 Cl দিই, Cl2 দিই আর ক্লোরিন দিই, এটা হ্যালোজেন ক্যারিয়ার আমরা জানি FeCl3, তাহলে এখানে দুটো প্রোডাক্ট উৎপন্ন করবে, দুটো আইসোমার উৎপন্ন করবে। একটা হচ্ছে যেমন এখানে Cl ছিল, এটা হচ্ছে অর্থ আইসোমার, আর একটা উৎপন্ন করবে প্যারা আইসোমার। প্যারা আইসোমার অর্থাৎ এখানে Cl থাকবে, এখানে Cl থাকবে। এখন এর নাম কি হবে? এর নাম হবে অর্থ ডাইক্লোরোবেনজিন। অর্থ ডাইক্লোরোবেনজিন, বেনজিন হবে, এর নাম হবে প্যারা ডাইক্লোরোবেনজিন। এখন এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা মেজর, মানে কোনটা হবে মুখ্য এবং কোনটা হবে গৌণ? এটা প্যারাটা হবে সবসময় মুখ্য আর এটা হবে গৌণ। এটা হবে গৌণ, গৌণকে বলা হয় মাইনর প্রোডাক্ট, আর এটা হবে মেজর প্যারা। কেন?
না এখানে এই অর্থ পজিশনে ক্লোরিন ঢুকতে গেলে এটা ইলেকট্রোফাইল কিভাবে তৈরি হয় দেখাচ্ছি। তাহলে এ হচ্ছে কি স্টেরিক হিন্ড্রেন্সের সম্মুখীন হবে, কারণ কাছাকাছি ক্লোরিন আছে, কিন্তু এখানে যে ক্লোরিন আছে এটা দূরে প্যারা পজিশন, আর এখানে স্টেরিক হিন্ড্রেন্সটা কম হবে, সেজন্য এটা হচ্ছে বেশি পরিমাণে উৎপন্ন হবে, এটা হলো মুখ্য বিক্রিয়ায়ক পদার্থ। তাহলে এখানে ফ্যাক্টরটা হচ্ছে কি কেন এই মুখ্য হচ্ছে, এটা কারণ হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স আমি SN2 তে ডিটেইলসে বলেছি। স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে স্থানাভাব জনিত পীড়ন, বাধায় বলা হচ্ছে স্থানাভাব জনিত পীড়ন, এই কারণে এখানে প্যারাটা হবে মুখ্য বিক্রিয়ায়ক পদার্থ। এখানে যেটা ইলেকট্রোফাইলিক করে তৈরি হয়, ধরো FeCl3, এখানে Cl এর বন্ডিং এরকম থাকে, এখানে ইলেকট্রন আছে, প্রত্যেকে 3টে করে নিস্তম্ভ জোড় আছে, এটা লুইস অ্যাসিড, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি আছে, এখানে ইলেকট্রন দান করলো, তারপরে কি তৈরি হলো, তারপরে হয়ে গেল FeCl3 যেমন ছিল, এখানে Cl ইলেকট্রন দান করেছে, পজিটিভ ক্যারেক্টার পেল, এরকম Cl রইল আরেকটা, কি করলো, এই বন্ড ভেঙে একে পজিটিভ চার্জকে প্রশমিত করলো, তারপরে কি হলো, এটা হলো FeCl4- এবং Cl এখানে প্লাস হলো, Cl প্লাস হলো, Cl প্লাস হলো, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। প্লাস মানে এখানে হচ্ছে ইলেকট্রন লাভিং গ্রুপ, মানে ইলেকট্রনের প্রতি তার আসক্তি আছে, প্লাস যেহেতু বিপরীত চার্জের প্রতি এর আসক্তি আছে, এখানে হচ্ছে এই Cl প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল। এবারে দ্বিতীয় যে উদাহরণে আসবো সেটা হচ্ছে যে ধরো ক্লোরোবেনজিন, এখানে ক্লোরোবেনজিন আছে, এখানে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড HNO3 এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। দুটো প্রোডাক্ট জানি এটা নাইট্রেটিং এজেন্ট, মানে রিএজেন্ট, বিকারক। আমরা 11 পড়েছি যে বেঞ্জিন বলে নাইট্রো গ্রুপ প্রবেশ করানোর জন্য কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড নিতে হয়, মিশ্র অ্যাসিড বলা হয়। এর থেকে যে NO2+ যে ইলেকট্রোফাইলটা বেরিয়ে আসবে, তার ফলে কি হবে, দুটো আইসোমার পাওয়া যাবে, একটা হচ্ছে Cl, এখানে অর্থ পজিশন সেম অ্যাজ এখানে হচ্ছে আগের মতোই, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ প্রবেশ করবে, এটা হচ্ছে প্যারা পজিশনে, এখানে নাইট্রো গ্রুপ আসবে, অর্থাৎ অর্থ নাইট্রো ক্লোরোবেনজিন এবং এটা হবে প্যারা নাইট্রো ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। একইভাবে এটাই হবে মুখ্য প্যারাটা, কারণটা বলেছি, আর এটা হবে গৌণ, একই কারণ, এটা গৌণ বিক্রিয়ায়ক পদার্থ, বা এটা হচ্ছে মাইনর আর প্যারাটা হচ্ছে মেজর। আরো উদাহরণ দেওয়া যায়, যেমন ধরো 3 নম্বরের উদাহরণটা বলি, ফিডেলক্যাপ রিঅ্যাকশন আমরা পড়েছি, ফিডেলক্যাপ বিক্রিয়া অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। ধরো 3 নম্বরে ফিডেলক্যাপ অ্যালকাইলেশনের কথা বললাম, যেমন ধরো এটা অ্যালকাইলেশনে কি হয় জানি আমরা, CH3 অ্যালকিল ক্লোরাইড প্লাস অনার্দ্র AlCl3 দেওয়া হয়, দিলে এখানে প্রবেশ করবে কি, এখানে প্রবেশ Cl, এখানে CH3 আর এখানে Cl, এখানে CH3 প্রবেশ করবে, তাহলে এটা হবে অর্থ প্রোডাক্ট, আর এটা হবে অর্থ, আর এটা হবে এটা হবে প্যারা, এইটাই এই আইসোমারটাই হবে এখানে মুখ্য বিক্রিয়ায়ক পদার্থ, অর্থাৎ এটা হবে মেজর আর এটা হবে মাইনর প্রোডাক্ট, অর্থটা হবে মাইনর। এবারে যে দুটো আলোচনা করলাম যে নিউক্লিওফাইল কি করে তৈরি হচ্ছে, 2 নম্বরে যেটা মিশ্র অ্যাসিড দেওয়া হয়েছিল H2SO4 আর নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, H2SO4 ভেঙে যায় H+ প্লাস HSO4- এটা 11 এ আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি NO2 এইভাবে লিখলাম, OH, এটা নাইট্রিক অ্যাসিডকে এইভাবে লিখলাম NO2, আর এটা হচ্ছে OH, এখানে H+ এলো, তাহলে H+ এসে এখানে তার লোন পেয়ার অফ ইলেকট্রন দুটো আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন জোড় একে দান করলো, অর্থাৎ H+ কে, এর উৎপন্ন হলো NO2, এখানে হচ্ছে OH2, এটা হলো প্লাস, এখানে বন্ড ভেঙে জল বেরিয়ে গেল, মাইনাস জল H2O, তাহলে উৎপন্ন হলো NO2+, এটা নিউক্লিওফাইল এভাবে তৈরি, যেটা আগে রিঅ্যাকশনটা দেখালাম। আর দ্বিতীয় এখানে 3 নম্বরে যেটা দেখালাম সেটা হচ্ছে CH3Cl, এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে ক্লোরিনের, প্লাস AlCl3 যেটা অনার্দ্র দেওয়া হয়েছে, এই লোন পেয়ার এটা লুইস অ্যাসিড, একে দান করলো, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি আছে, উৎপন্ন হলো যে CH3Cl
CH3Cl, এখানে একটা বন্ডিং আছে Cl AlCl3, এই ইলেকট্রন দিয়েছে একে, তার মানে এটা নেগেটিভ আর এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এটা উৎপন্ন হবে CH3+ আর এটা হবে AlCl4-, অর্থাৎ এখানে CH3+ হচ্ছে ইলেকট্রোফাইল। আবার যদি একটা উদাহরণ দিই আমি, ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন, ধরো 4 নম্বরের উদাহরণ দিলাম, এই বিক্রিয়ার এটা হচ্ছে ইলেকট্রোফাইল, কিভাবে তৈরি হয় দেখালাম, এটা অ্যালকাইলেশনের। তাহলে অ্যাসাইলেশন কিভাবে হবে, এটা সব 11 এ আছে, দেখবে এখানে Cl, এখান থেকে যদি আমি CH3COCl দিই, COCl এবং অনার্দ্র AlCl3 দিই, এখানে AlCl3, তাহলে উৎপন্ন হবে অর্থ এবং প্যারা প্রোডাক্ট আইসোমার, তাহলে এখানে COCH3 আর এখানে হবে অর্থ পজিশনে বললাম, আর এখানে যে প্যারা পজিশনে ClCOCH3 উৎপন্ন হবে, এটা অর্থ, এটা হচ্ছে প্যারা। এবং একই ভাবে এটা হবে মেজর, অর্থাৎ মুখ্য বিক্রিয়ায়িত পদার্থ, এবং এটা হবে মাইনর, মানে হচ্ছে গৌণ বিক্রিয়ায়িত পদার্থ। এবং এক্ষেত্রে ইলেকট্রোফাইল কিভাবে তৈরি হয়, এটা আমি 11 এ বারবার বলছি যে ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন মানে মেকানিজম আছে, দেখবে আমি তো বলে দিই তোমাদের, CH3COCl AlCl3 অনার্দ্র, এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে 3টে, এটা ডোনেট করবে, এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন যোগ দিলে কি হবে, এখানে CH3, এখানে Cl, এটা পজিটিভ, আর এটা হচ্ছে AlCl3 নেগেটিভ, কারণ এটা ইলেকট্রন দিয়েছে, এই বন্ড ভেঙে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার ফলে হবে, সরি এখানটা CH3CO হবে, CH3CO, তার মানে এখানে হবে CH3CO+ এবং AlCl4-, অর্থাৎ এটা হবে ইলেকট্রোফাইল CH3CO গ্রুপটা। এইভাবে হচ্ছে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সম্পর্কে তোমার এখানে আলোচনা করলাম। হ্যালোআইনসের অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রোফাইল প্রবেশ করে, অর্থাৎ অর্থ এবং প্যারা আইসোমার তৈরি হয় প্রতি ক্ষেত্রে, এবং প্রতি ক্ষেত্রেই মুখ্য বিক্রিয়ায়িত পদার্থ হিসাবে প্যারা আইসোমারটি পাওয়া যায়। অর্থটা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য, অর্থাৎ স্থানান্তরিত পীড়নের জন্য অর্থ হয়ে যায় মাইনর বা গৌণ বিক্রিয়ায়িত পদার্থ। এরপর তোমাদের আসছে ফিটিং বিক্রিয়া, ফিটিং রিঅ্যাকশন, ফিটিং বিক্রিয়া, ফিটিং বিক্রিয়া। হ্যালোআইনসের একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে ফিটিং বিক্রিয়া। এই ফিটিং বিক্রিয়ায় কি করা হয় না, এক্ষেত্রে যে অ্যালাইল হ্যালাইডটা নেওয়া হয়, আমি যদি ধরো C6H5Br মানে ব্রোমোবেনজিন নিই, তাহলে তার ইথারীয় দ্রবণ নেওয়া হয় এবং সোডিয়াম ধাতুকে নেওয়া হয়, নিলে বাইফিনাইল যৌগ বা ডাইফিনাইল যৌগ উৎপন্ন হয়। যেমন ধরো এখানে যদি বলি এটা C6H5Br, এর 2 অণু নেওয়া হলো প্লাস 2Na, এখানে যদি ইথার দেওয়া যায়, ইথার, তাহলে উৎপন্ন হবে কি, এই দুটো বেনজিন রিং এরা পরস্পর জুড়ে যাবে, জুড়ে গিয়ে এটা বাইফিনাইল যৌগ, বা এটাকে বলা হয় বাইফিনাইল যৌগ, বাইফিনাইল বা ডাইফিনাইল বলা হয়, দুটোকে ডাইও বলা হয়, ডাইফিনাইল বা বাইফিনাইল যৌগ উৎপন্ন হয়। এখানে উৎপন্ন হবে NaBr, 2NaBr। এটাকে বোঝার সুবিধার জন্য বা তোমাদের লেখার সুবিধার জন্য কিভাবে আমরা লিখতে পারি, ধরো এখানে একটা ব্রোমোবেনজিন লিখলাম, এখন প্লাস Na লিখলাম, একটা সোডিয়াম, আবার একটা সোডিয়ামকে প্লাস করে লিখলাম, আবার এদিকে Br লিখলাম, আবার অর্থাৎ এখানে একটা ব্রোমোবেনজিন লিখলাম, এখান থেকে NaBr কে বের করে দিলাম, এখানে NaBr কে বের করে দিলাম, দুটো ফিনাইল গ্রুপকে জুড়ে দিলাম, তাহলে হয়ে গেল ডাইফিনাইল বা বাইফিনাইল, এবং 2NaBr। এইভাবে এই বিক্রিয়াটা ঘটে। তাহলে এই গেল ফিটিং বিক্রিয়া। ফিটিং বিক্রিয়াতে কি ঘটছে না, ইথারীয় দ্রবণ নেওয়া হচ্ছে, কার ইথারীয় দ্রবণ নেওয়া হচ্ছে, অ্যালকিল হ্যালোআইনস, এবং সেখানে সোডিয়াম ধাতু দেওয়া হচ্ছে, ইথার মাধ্যমে বিক্রিয়া হচ্ছে, উৎপন্ন হচ্ছে দুটো বেনজিন রিং জুড়ে গিয়ে বাইফিনাইল বা ডাইফিনাইল। এরপর হচ্ছে আমরা উর্জ ফিটিং বিক্রিয়া, এটাও একটা হ্যালোআইনসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, উর্জ ফিটিং বিক্রিয়া।
উর্জফিটিক। উর্জফিটিক বিক্রিয়া, উর্জফিটিক বিক্রিয়া। এই বিক্রিয়ায় কি করা হয়, এখানে কি কি নেওয়া হয় না, এখানেও অ্যারিল হ্যালাইড যেটা ব্যবহার করছি সেটা আমরা C6H5Br ব্যবহার করতে পারি, অন্য কিছু করতে পারি। সেখানে তার সঙ্গে একটা অ্যালকিল ব্রোমাইড নেওয়া হয় এবং সোডিয়াম ধাতুকে নেওয়া হয়, আর ইথার মাধ্যমে বিক্রিয়াটা ঘটে। এখানেও ইথারীয় সলিউশন ব্যবহার করা হয়, অ্যালকিল হ্যালাইডের ইথারীয় দ্রবণকে নেওয়া হয়। যেমন ধরো তুমি যদি বিক্রিয়াটা লিখি, আমি ধরো একটা অ্যারিল হ্যালাইড নিচ্ছি, তার ইথারীয় দ্রবণ Br, C6H5Br মানে ব্রোমোবেনজিন, প্লাস আমি একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, ধরো CH3CH2Br মানে ধরো সেটাকে বলা হচ্ছে ইথাইল ব্রোমাইড। এরপরে সোডিয়াম ধাতু নিচ্ছি, সোডিয়াম ধাতু, এখানে ইথার থাকছে, দিলে কি হয়, এই গ্রুপটা এই Br এর জায়গায় অর্থাৎ ব্রোমিনের জায়গায় প্রবেশ করে, ইথাইল গ্রুপটা, তাহলে উৎপন্ন হবে কি ইথাইল বেনজিন CH2CH3, এটাকে C2H5 লেখা হয়। তাহলে এখানে এই গ্রুপটা প্রবেশ করে গেল এবং এখানে যদি দুইটা Na সোডিয়াম নিই, তাহলে NaBr উৎপন্ন হয়। এই হচ্ছে যে এখানে আমাদের হ্যালোজেন বেনজিন বলয়ে কোনো শৃঙ্খলযুক্ত যদি অ্যালকিল গ্রুপ আমরা প্রবেশ করাতে পারি, বেনজিন বলয়ে প্রবেশ করাতে পারি, এই বিক্রিয়ার সাহায্যে রৈখিক অ্যালকিল গ্রুপকে প্রবেশ করাতে পারি। যেমন ধরো রৈখিক অ্যালকিল গ্রুপ বলতে এটা CH2CH3, এটা হচ্ছে ইথাইল, তারপরে CH2CH3 প্রোপাইল গ্রুপ, এগুলোকে আমরা এখানে এই বিক্রিয়ার মাধ্যমে প্রবেশ করাতে পারি। এর উদ্দেশ্যটা হচ্ছে এটাই। এরপর আছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে উলম্যান বিক্রিয়া। উলম্যান বিক্রিয়া, উলম্যান রিঅ্যাকশন বিক্রিয়া, উলম্যান বিক্রিয়া। এই বিক্রিয়ায় কি হয় না, এই বিক্রিয়ায় সাধারণত অ্যারাইল আয়োডাইড নেওয়া হয়, মানে C6H5I এবং কপার যোগ করা হয়, কপারের গুঁড়ো, এবং সেটাকে একটা সিল করা টিউবে উত্তাপ প্রয়োগ করলে বাইফিনাইল পাওয়া যায়। তাহলে বিক্রিয়াটা যদি আমরা লিখি এরকম যে C6H5I প্লাস এখানে দেওয়া হচ্ছে কপারের গুঁড়ো এবং সেটা একটা সিল করা টিউবে উত্তাপ মানে তাপ প্রয়োগ করা আছে। এই দুটোকে দিয়ে একটা টিউবকে সিল করে তাকে উত্তাপ প্রয়োগ করলে কি হয়, এখানে যদি দুটো অণু নিয়ে আমরা দু অণু এরা পরস্পর জুড়ে যায়, জুড়ে গিয়ে দুটো বেনজিনের রিং জুড়ে গিয়ে এখানে তৈরি হয় বাইফিনাইল বা ডাইফিনাইল, এবং এই I আর Cu মিলে হয়, এখানে যদি দুইটা থাকে তাহলে এখানে 2Cui আয়োডাইড, কপারের আয়োডাইড উৎপন্ন হয়। এই গেল তোমাদের হ্যালো অ্যালিংসের সমস্ত রিঅ্যাকশন গুলো বললাম। এরপর আসবো দু একটা বিষয় আছে যেগুলো একটু বলে নিই, যেহেতু শেষ ক্লাস এই চ্যাপ্টারের উপরে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে তোমার আয়নীয় জৈব হ্যালাইড, এগুলো কোনগুলো? আয়নীয় জৈব হ্যালাইড এগুলো কোনগুলো? আয়নীয় জৈব হ্যালাইড কারা? আয়নীয় জৈব হ্যালাইড কাদেরকে আমরা বলবো? 1 নম্বর হচ্ছে, একটা উদাহরণ দিই। 1 নম্বর হচ্ছে যে তোমার ডায়াটোনিয়াম লবণ, যেমন বেঞ্জিন, ডায়াটোনিয়াম ক্লোরাইড, ব্রোমাইড, এগুলো আয়োডাইড। C6H5N2 X X মানে হ্যালোজেন গ্রুপ, বারবার X বলছি না, X বলতে কি বোঝায় প্রথম থেকেই বলে আসছি। আর 2 নম্বর হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম হ্যালাইড। এর সাধারণ সংকেতটা হচ্ছে, মানে অ্যালকিল গ্রুপ 4টা থাকবে, N এটা প্লাস হবে আর Cl মাইনাস হবে, এই হচ্ছে যৌগটা। অর্থাৎ এর মধ্যে একটা আয়নিক ক্যারেক্টার থাকবে, এটা প্লাস মাইনাসের ব্যাপার থাকবে।
তো এদেরকে আমরা শনাক্ত করব কি করে? এর আইডেন্টিফিকেশন কি হবে? শনাক্তকরণ হচ্ছে যে এর যে কোনো এই যে লবণকে, এই লবণগুলোকে, যে কোনো লবণ, এই লবণকে আমরা যদি এদের জলীয় দ্রবণ তৈরি করি, তাহলে এদের জলীয় দ্রবণ এই হ্যালাইডের জলীয় দ্রবণ তৈরি করা হলো। সেই জলীয় দ্রবণকে ঠান্ডা অবস্থায় রেখে, জলীয় দ্রবণকে ঠান্ডা অবস্থায় HNO3 মানে তোমার লঘু HNO3 অর্থাৎ এটা বলবো ডাইলুট HNO3 যোগ করা হলো। তাহলে কি পেলাম? একটা আম্লিক দ্রবণ পেলাম। আম্লিক দ্রবণ একটা আমরা পেলাম। আরেকবার বলছি, যে ধরো C6H5N2 Cl- এটা নিয়েছি, নেওয়ার পরে তাকে তার জলীয় দ্রবণ মানে জলে গুলে তার দ্রবণ তৈরি করেছি ঠান্ডা অবস্থায় অবশ্যই, এবং সেখানে ডাইলুট নাইট্রিক অ্যাসিড, লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করে দ্রবণটাকে আম্লিক করেছি। এরপর যদি আমরা এখানে সিলভার নাইট্রেট দ্রবণ দিই, AgNO3 দ্রবণ, সিলভার নাইট্রেট AgNO3 দ্রবণ যদি দিই, সলিউশন এখানে দ্রবণ যদি দিই AgNO3 দ্রবণ, AgNO3 দ্রবণ যদি আমরা দিই, তাহলে হলে সাদা পদক্ষেপ পাবো, না হলে আমরা পদক্ষেপটা পাবো হলুদ রঙ। কেন পাবো না? যদি আমার এখানে Cl থাকে, ক্লোরিন থাকে, তাহলে সাদা হবে, AgCl পদক্ষেপ পাবো, সেটা হবে সাদা। যদি ব্রোমিন থাকে তাহলে AgBr, তাহলে সেখানে আমরা পাবো AgBr, সেটা হবে হলুদ। এই ধরনের পদক্ষেপগুলো থেকে আমরা চিনতে পারবো যে এটা, বা পরীক্ষা থেকে চিনতে পারবো যে এটা আয়নীয় জৈব যৌগটা হচ্ছে আয়নীয় হ্যালাইড। যে জৈব যৌগটা, যে হ্যালাইডটা নিয়েছিলাম সেটা হচ্ছে আয়নীয় হ্যালাইড, এবং তার চেনার উপায় বলে দিলাম যে এটা হচ্ছে এই ধরনের যদি তার কনফিগারেশন থাকে মানে সংকেত বিশিষ্ট হয়, তাহলে সেটা আয়নীয় হ্যালাইড। এরপরে যাচ্ছি এরপরেরটা, এরপর হচ্ছে লেবাইল হ্যালাইড। এটা কাদেরকে বলবো লেবাইল হ্যালাইড? কিভাবে চিনবো কোনটা লেবাইল হ্যালাইড? লেবাইল হ্যালাইড হচ্ছে সাধারণত RH। এক নম্বর হচ্ছে RH, আর মানে অ্যালকিল গ্রুপ, তার মানে অ্যাজ ফর एग्जांपल CH3Cl, CH3Cl, CH3CH2I হতে পারে, ইথাইল হাইড্রাইড হতে পারে, এটসেট্রা। তোমরা জানো, আর বিস্তৃতভাবে বলছি না। এছাড়াও হতে পারে কি অ্যালাইল হ্যালাইড, অ্যালাইল হ্যালাইড হতে পারে। অ্যালাইল হ্যালাইড আমরা জানি CH211CH211CH সিঙ্গেল বন্ড CH2, এখানে যদি ধরো X বলি, X টা যে কোনো কিছু হতে পারে মানে হ্যালোজেনের মধ্যে, ওটা sp3 হাইড্রাইজ কার্বন, তার পাশেরটা হচ্ছে sp2, তাকে বলা হচ্ছে অ্যালাইলিক। আমরা আগেই করেছি প্রথমেই। 3 নম্বর হচ্ছে কি এখানে বেনজাইল হ্যালাইড, বেনজাইল হ্যালাইড গুলো হয় যেমন C6H5CH2X, মানে সেটা Cl হতে পারে, X আয়রন হতে পারে, ব্রোমিন হতে পারে। এই হচ্ছে যে লেবাইড। এভাবে লেবাইড গুলো কি চিনবো? এদের শনাক্তকরণটা কিভাবে হবে? আইডেন্টিফিকেশনটা কিভাবে হবে? এদের শনাক্তকরণ হবে কিভাবে না, এদের শনাক্তকরণ হচ্ছে এদের যে কোনো একটা যদি হ্যালাইডকে নেওয়া হয়, সেই হ্যালাইডে KOH দ্রবণ প্রথমে মিশানো হবে, KOH সলিউশন দ্রবণ দিয়ে প্লাস তাপ দিতে হবে। অর্থাৎ যদি আমি ধরো এইটা লেবাইল অ্যালাইল CH2CH ডবল সিঙ্গেল বন্ড CH2, এখানে Cl বা Br যাই হোক, বা এখানে অন্য কোনো নেই, যেমন ধরো CH2CH2I, যে কোনো একটা নিয়ে তাতে তার KOH দিয়ে দ্রবণ তৈরি করলাম, সেই দ্রবণটাকে আমরা তাপ দিলাম, যে দ্রবণটা উৎপন্ন হলো, উৎপন্ন দ্রবণকে আমরা ওই গরম যেটা হলো উৎপন্ন গরম যে দ্রবণকে ঠান্ডা করা হবে, এটাকে শীতলীকরণ করা হবে, মানে ঠান্ডা করা হবে, শীতল করা হলো, ঠান্ডা করে কি দেবো না, ঠান্ডা করার পরে এই গরম দ্রবণটাকে ঠান্ডা করার পরে এতে ডাইলুট মানে লঘু HNO3 দেবো, তাহলে একটা আম্লিক দ্রবণ উৎপন্ন হবে। সেম অ্যাজ
ওটার মতোই সেখানে ছিল জলীয় দ্রবণ, সেখানে তাপ দেওয়া হয়নি, অর্থাৎ আগেরটা আয়নিত, সেখানে আয়নিত হ্যালাইডে সেখানে জল দেওয়া হয়েছিল, সেখানে তাপ দেওয়া হয়নি, ঠান্ডা অবস্থায় যখন নাইট্রিক অ্যাসিড যোগ করা হয়েছিল এখানে কিন্তু গরম করে তাকে ঠান্ডা করে তারপরে ডাইলুট HNO3 দেওয়া হলো। এবারে যে আম্লিক দ্রবণটা উৎপন্ন হলো সেখানে সিলভার নাইট্রেট দ্রবণ AgNO3 দ্রবণ দেওয়া হলো, দিলে একইভাবে সাদা কিংবা হলুদ অধক্ষেপ আসবে। এই হচ্ছে যে এর আইডেন্টিফিকেশন, এখান থেকে আমরা ওকে চিনতে পারবো। এরপরে যেটা লাস্ট আসছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় হ্যালাইড। নিষ্ক্রিয় হ্যালাইড ইনার্ট হ্যালাইড বলা হয়। নিষ্ক্রিয় হ্যালাইড, নিষ্ক্রিয় হ্যালাইড কাদেরকে চিনব, কিভাবে চিনব কোনটা নিষ্ক্রিয়, কিভাবে আমরা বুঝবো যেটা নিষ্ক্রিয় বলে? 3 নম্বরে আসছি নিষ্ক্রিয় হ্যালাইড। নিষ্ক্রিয় হ্যালাইড এরা কারা? নিষ্ক্রিয় হ্যালাইড কাদেরকে বলবো আমরা? না, এক নম্বর হচ্ছে অ্যারাইল হ্যালাইড যেগুলো আছে বা ডাইরেক্ট বেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডিন, তার মানে হচ্ছে C6H5X, C6H5X, এক্সটা আর বলছি না, তোমরা জানো কে কে। এরপর আর কে আছে ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড তোমরা as for example এই যে ভিনাইল ক্লোরাইডের বাংলা নাম বলছি CH211CHCl, অর্থাৎ যে কার্বনটার সঙ্গে যুক্ত হবে সেটা sp2, যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত হবে সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ। যেমন ভিনাইল ক্লোরাইড এরা হচ্ছে নিষ্ক্রিয়। এরা হচ্ছে ওই যে উপরে যে দুটো পরীক্ষা বর্ণনা করলাম, অর্থাৎ হ্যালাইডের প্রথমটা ছিল আয়নিতে যে তাকে জল দিয়ে সলিউশন তৈরি করে ঠান্ডা অবস্থায় আম্লিক করা হলো, ডাইলুট নাইট্রিক অ্যাসিড যোগ করে তারপরে সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়ার পরে সাদা বা হলুদ পদক্ষেপ আসতে পারে। দ্বিতীয়টা বললাম যে লেবাইডের ক্ষেত্রে যে ওকে KOH দিয়ে তাপ দিতে হবে হ্যালাইডটাতে, তারপরে তাকে সেই তাপ দেওয়ার পরে সেই দ্রবণ উৎপন্ন যে দ্রবণ হবে তাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পরে তাতে ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে আম্লিক করতে হবে, তারপরে সিলভার নাইট্রেট দ্রবণ দিতে হবে, তারপরে সেটা সাদা বা হলুদ বর্ণের পদক্ষেপ আসতে পারে। এই কিন্তু এই নিষ্ক্রিয় হ্যালাইড এইভাবে যে দুটো পরীক্ষা হলো, দুটো পরীক্ষাতে সে নিষ্ক্রিয় থাকে। পরিশেষে তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এর পরে কিছু পড়া তোমাদের আছে, সেই পড়াগুলো আমি খুব সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি। যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে পদার্থ, সেটা হচ্ছে এখানে আছে DDT। তোমরা এই DDTর গঠন দেখবে, তার স্ট্রাকচার, গঠন, IUPAC নাম, এগুলো নিয়ে আর ক্লাস নিচ্ছি না। এবং প্রিপারেশন মানে তার প্রস্তুতি, প্রিপারেশন বা প্রস্তুতি কিভাবে তৈরি করা হয়, শুধু সমীকরণটা নিলেই হবে। আর হচ্ছে তার হচ্ছে পরিবেশগত প্রভাব, পরিবেশগত ও মানব শরীরে মানে আমাদের শরীরে মানব শরীরে প্রভাব, বায়োম্যাগনিফিকেশন ঘটায়। এই বিষয়টা দেখবে তোমরা, পরিবেশের আছে তোমাদের 11 পরিবেশে, এখানে পড়ে নেবে। এরপর আছে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রেয়ন আছে। ফ্রেয়ন কি, হোয়াট ইজ ফ্রেয়ন, তারপরে এর ফ্রেয়নের আবার ভাগ আছে, সেই ভাগগুলো পড়বে। এবং এর পরিবেশগত প্রভাব সম্পর্কে পড়বে। ক্লোরোফর্ম এটার একটা প্রস্তুতি কিভাবে তৈরি করা হয়। ফ্রেয়নেরও প্রস্তুতি আছে, দেখবে প্রস্তুতি আছে, ক্লোরোফর্ম প্রস্তুতি বলেছি আমি। এর হচ্ছে মানব দেহের প্রভাব আর হচ্ছে ব্যবহার, এগুলো সম্পর্কে তোমরা যদি আরো কিছু নতুন ওখানে আছে দেখবে, সেগুলো সম্পর্কে একটু পড়বে। এই হচ্ছে অল অ্যাবাউট অ্যালকেনস এবং অ্যালওয়াইডিনস। এছাড়াও তোমরা এই সামনে যে কোশ্চেন ব্যাংক আছে, রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক, এবং হচ্ছে যে তোমার টেস্ট পেপার যদি থাকে, পুরনো টেস্ট পেপার, পুরনো কোশ্চেন ব্যাংক বা যদি নতুন কোশ্চেন ব্যাংক কেউ কিনে থাকো, এবং পরিচ্ছেদের পরে প্রতি পরিচ্ছেদের পরে দেখবে সেখানে প্রশ্নোত্তর আলোচনা করা আছে, সেগুলো প্র্যাকটিস করবে। আর হচ্ছে যে তোমাদের আলটিমেট বলে একটা বই পাওয়া যায় রায় মার্টিনের, ওতে সব অবজেক্টিভ প্রশ্নগুলো আলোচনা করা আছে। যদি পারো তো এটা কিনে একটু অধ্যয়ন করবে। এবং যদি অসুবিধা হয় তোমরা ভিডিওগুলো আরেকবার করে যেখানটা অসুবিধা হবে সেটা রিপিট করে দেখবে। এই বলেই আজকের যে পাঠদান সেটা শেষ করছি। এবং
হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেন্সের উপরে পাঠ দাঁড়ানো শেষ করছি। এরপর তোমাদের শুরু করবো সলিড ফিজিক্যাল কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার।